হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প দৃষ্টির অগোচরে পর্ব 6, লেখিকা মুশফিকা রহমান মৈত্রী। এবার চোখ তুলে তাকালেন শহীদুল সাহেব। কিছুক্ষণ তৌহিদের দিকে তাকিয়ে থাকলেন তিনি। বেচারার প্রতি তার মায়া হচ্ছে। তারপর চোখের চশমাটা ঠিক করতে করতে বলেন, তৌহিদ, একটা কথা বলি। এই কেসটা খুব হোপলেস একটি কেস। অহেতুক কেসে সময় নষ্ট করো না। কেন বলুন তো স্যার? অবাক কণ্ঠে প্রশ্ন করে ওঠে তৌহিদ। যেটুকু আশা ছিল সব যেন এক নিমিষে গুঁড়ো হয়ে গেছে শহীদুল সাহেবের কথা শুনে। শহীদুল সাহেব হাত দুটো জড়ো করে চেয়ারে হেলান দিয়ে বললেন, গ্লাভসে যার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সে মৃত। মৃত মানুষকে কিভাবে জেলে পড়বে তুমি? তহিদ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মস্তিষ্কের নিউরনগুলো যেন মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। শহীদুল সাহেব তার সাথে মজা করছে কিনা বুঝতে পারছে না। যদি তিনি মজা করে থাকেন তবে এটা খুব বিশ্রী তামাশা, আর যদি না করে থাকেন তবে তৌহিদ তার জীবনের দ্বিতীয় ব্যর্থতার সম্মুখীন হতে যাচ্ছে। তৌহিদের মাথায় ঝাঁকে ঝাঁকে চিন্তারা জেঁকে বসেছে। প্রায় একটা সপ্তাহ পাগলের মতো ছুটছে সে। উপরের মহলে চাপ সহ্য করে দাঁতে দাঁত চেপে এই কেসটা সলভ করার চেষ্টা করছে সে। ভেবেছিল এই বুঝে একটা দরজা খুলেছে, কিন্তু অথচ সব ব্যথা। তৌহিদ আশঙ্কিত কণ্ঠে বলে ওঠে, স্যার, কি মজা করছেন? আমি তোমার সাথে মজা করেছি কখনো? আজ্ঞে না। কিন্তু মৃত ব্যক্তি খুন কিভাবে করতে পারে? খুন করে মারা যেতেই পারে। বুঝলাম না। বুঝিয়ে বলছি। এই যে রিপোর্টটা আমি তৈরি করেছি, মানে যে লাশটা গতকাল বনানী থানা থেকে আমার কাছে পাঠানো হয়েছে, সেই লাশটির ফিঙ্গারপ্রিন্ট আর গ্লাভসের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে। অদ্ভুত একটা ব্যাপার আছে। এই লাশের ডিএনএ স্যাম্পল মাহিরের আঙ্গুলের নখে পাওয়া গেছে। বলা যেতে পারে এই লোকটি খুন করেছে। শহীদুল সাহেব একটু থামলেন। পাশে থাকা পানির গ্লাস থেকে একটু পানি পান করলেন তিনি। তহিদ খানিকটা কৌতূহল কণ্ঠে বলল, স্যার, এই লাশের ডিটেলসটা কি পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। ওর নাম সাদ্দাম। আগে ছিচকে চোর ছিল। একবার একটা খুনের কেসে ফেঁসে যায়। তারপর রাজসাক্ষী হয়ে নিজের শাস্তি কমিয়েছিল। তারপর মাঝে মাঝে পুলিশের খবরই হিসেবে কাজ করত। তবে চুরির নেশাটা এখনও রয়ে গেছে। হয়তো সেদিনও সে চুরি করতেই নুসরাতের বাসায় গেছিল। হয়তো মাহির তাকে ধরে ফেলেছিল। অনেক কিছু হতে পারে। তুমি এর পুরো জীবনগাথা বনানী থানায় পেয়ে যাবে। তহিদ মন দিয়ে শহীদুল সাহেবের কথাগুলো শুনল। সে অঙ্ক মেলানোর চেষ্টায় রয়েছে। বারবার 1 আর 2 মেলাতে চাইছে, কিন্তু কেন যেন অঙ্কটা মিলছে না। কারণ ওখানের ধাঁধার একটি অংশ এখনও অজানা। তাই কৌতূহলী কণ্ঠে তহিদ শহীদুল সাহেবকে জিজ্ঞেস করে, স্যার, ও মারা গেল কী করে? ওভার ড্রাগ। ওর শরীরে মাত্রাতিরিক্ত ড্রাগ এবং অ্যালকোহল পাওয়া গেছে। মৃত্যুটা হয়েছে প্রায় 72 ঘন্টা আগে, মানে বৃহস্পতিবার। স্যার, কেউ কি তাকে মারার চেষ্টা করেছে? ওর লাশের পাশে বেশ কয়েকটা ড্রাগের পাতা, ইঞ্জেকশন, ছোট ছোট শিশুও পাওয়া যাচ্ছে। সেগুলোতে দ্বারা কিছুই জানা যায়নি। পুলিশ খোঁজ নিয়েছিল। ওর নেশা করার অভ্যাসটা পুরনো। আমিও ওর বাড়িতে ড্রাগের মাত্রা খুব বেশি পেয়েছি। আমিও ওর বডিতে ড্রাগের মাত্রা খুব বেশি পেয়েছি। সন্দেহজনক কিছুই তেমন পাওয়া যায়নি। তবুও পুলিশরা খোঁজ নিচ্ছে। দেখা যাক, সত্যি বলতে এমন চেষ্টা চোরদের কি ঘটা করে খুন করবে। ধন্যবাদ স্যার। বলেই তহিদ উঠে দাঁড়ায়। তার নিজেকে ব্যর্থ সৈনিক মনে হচ্ছে। পুরো একটা সপ্তাহ এত দৌড়াদৌড়ি, এত তোলপাড়, সব বৃথা। অন্যদিকে একটা নির্দোষ মেয়েকেও জেলে পড়ে রেখেছে। নিজের বিবেকটা কুরে কুরে খাচ্ছে তাকে। এখন এসপি স্যারের সাথে কথা বলতে হবে, নয়তো নুসরাতকে অহেতুক এমন দোষের সাজা পেতে হবে যা সে করেওনি। তহিদ যেতে নিলে শহীদুল সাহেব বলে ওঠে, এত খাটুনি শুধু একটা সিম্পল রবারি কেসের জন্য? তাও এটা অনুমান, কোনো প্রমাণ নেই। বলি কি, যেমনটা এগোচ্ছে তেমনই এগোতে দাও, নয়তো খামাখা মানুষের আক্রোশের কারণ হবে। তোমার ইমেজটাও নষ্ট হবে। শহীদুল সাহেব দীর্ঘণ্ঠে কথাটা বললেন। তহিদ কিছু বলল না, শুধু মলিন হাসি দিয়ে তাকে সালাম দিল। এরপর তারা অফিস থেকে বেরিয়ে গেল। আকাশ বেশ মেঘ জমেছে। ঢাকার নীল আকাশ অচিরেই কালো হয়ে গেছে। বৃষ্টি হবে বোঝা যাচ্ছে, কিন্তু গরমের তাপটা এখনো কমেনি। শুধু মাঝে মাঝে একটা দমকা হাওয়া গায়ে লাগছে। তহিদ বাইক স্টার্ট দিল। তার মনে কি চলছে বোঝা যাচ্ছে না। বাইক চলছে, সাথে রাস্তার ধুলোগুলো উঠছে। হয়তো আজ বেশ ভালোই বৃষ্টি হবে। রাত 9টা।
একটা সাদা বোর্ডের সামনে কিছু ছবি পিন দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। তৌহিদ একদৃষ্টিতে ছবিগুলো দেখছে। হাতে জ্বলন্ত সিগারেট, টেবিলে রাখা কদের মগটা ঠান্ডা হচ্ছে। কিন্তু তৌহিদের সেদিকে খেয়াল নেই। তার দৃষ্টি বোর্ডে থাকা ছবিগুলোতে স্থির। প্রতিটা ছবি এক একটা চরিত্র, এবং প্রতিটা চরিত্র এক একটা কাহিনী বলছে। নতুন একটা ছবি যুক্ত হয়েছে, সেটা হলো সাদ্দামের। সাদ্দামের মৃত্যুটা তার কেসটা বেশ সুন্দর করে ইতি টেনে দিল। একজন চোর চুরি করতে এসে যেই বাড়ির মালিককে অতর্কিত ছোড়া মেরে দিল, তারপর নিজে অতিরিক্ত নেশা করায় মারা গেল। ব্যাপারটা খুব সাধারণ, কিন্তু পাজেলের একটা অংশটা কিছুতেই মিলছে না। তৌহিদ হাজারো চেষ্টা করার পর ও সেই অংশটা মিলাতে পারছে না। হাতের সিগারেটখানা জ্বলতে জ্বলতে এক পর্যায়ে তৌহিদের আঙ্গুলে তাপ লাগতে শুরু হলে তার চিন্তার অবসান ঘটে। সিগারেটটা স্ট্রেতে রেখে দেয় সে। ঠোঁটের কোণায় এক চিলতে কটাক্ষের হাসি ফুটে ওঠে। আরও একটি নির্ঘুম রাত, আরও কিছু প্রশ্নের উত্তর। এক সপ্তাহ পর কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে নুসরাত, নিজের প্রাক্তন স্বামীর খুনি বেশে। রবিন তার কেসটা হ্যান্ডেল করছে। এই একটা সপ্তাহ খুব বাজেভাবে কাটাতে হয়েছে তাকে। তার বেইল হয়নি, তাকে জেলেই রাখা হয়েছিল মেয়ে কয়েদিদের সাথে। এই একটা সপ্তাহ বেশ নতুন নতুন শব্দভাণ্ডার, কটূক্তি তার শিক্ষার কাদায় যুক্ত হয়েছে। দুবার রিমান্ডেও তাকে নেওয়া হয়েছে, কিন্তু তা শুধুমাত্র প্রশ্ন উত্তর খেলার জন্য। তৌহিদকে সে দেখেনি এই কয়েকদিন। লোকটা যেন ডুব মেরেছে। নুসরাতের নিজেকে বেশ ফেমাস মনে হচ্ছে। তাকে কোর্টে আনার সময় মিডিয়ার লোকেরা বিভিন্ন অ্যাঙ্গেলে তার ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। খবরের কাগজে হেডলাইনটি এরূপ: প্রখ্যাত নারীবাদী অ্যাডভোকেট নুসরাত গ্রেপ্তার, নিজের স্বামীকে খুন করার দায়ে। আবার কিছু কিছু লাইন এমনও রয়েছে: শুধুমাত্র ফ্ল্যাটের ভোগ দখলের জন্য স্বামীকে খুন করেছেন অ্যাডভোকেট নুসরাত। নুসরাত পেপারের হেডলাইনগুলো পড়ে আর হাসে। কেসের কার্যক্রম শুরু হয়। যেই কোর্টে সে মানুষের হয়েছে লড়ত, আজ সেই কোর্টে আসামির মতো দাঁড়িয়ে রয়েছে সে। একের পর এক অহেতুক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাকে। তার বিপক্ষের উকিলের প্রশ্নগুলো বেশ অদ্ভুত। একবার তিনি তার চরিত্র নিয়ে প্রশ্ন করেছেন, আবার তাকে অর্থলোভীও বলেছেন। তিনি তার বক্তব্য প্রমাণ করতে ব্যস্ত খুনটি নুসরাতই করেছে। এক পর্যায়ে রবিন অবজেকশন জানায়, কিন্তু তার অবজেকশন অগ্রাহ্য করা হলো। নুসরাতের বুঝতে বাকি রইল না কেস কোথায় যাচ্ছে। একটা পর্যায়ে বিচারক রবিনকে তার পক্ষ রাখতে আদেশ দেন। রবিন একটা ছোট নিঃশ্বাস ছাড়ে, তারপর বলে, স্যার, এই খুনটি নিতান্ত একটি রবারি কেস। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানতে পারেন। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।